2010 সালে উইকিলিক্স এই অ্যাসাঞ্জ একটা ভিডিও ফাঁস করে দেন যে কি করে ইরাকে মার্কিন মিলিটারিরা নিরীহ মানুষকে এবং সাংবাদিকদের গুলি করে মারছে। আমেরিকা নিয়ে গেলে ওনার ধারণা হয়েছিল ওনাকে মেরে দেওয়া হবে, স্বাভাবিক, সেটা মেরে দেওয়ারই কথা ছিল। ওখানে জুলিয়ান অ্যাসাঞ্জ হোক বা আমাদের এখানে যারা ধুবরাঠি, রবিশ কুমারের মতো অনেক সাংবাদিক যারা কাজ করছেন, শাসক দলের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, তাদের পাশে জনগণ কতটা আছে? দেখো, আমাদের দেশে যেভাবে এই যে এক্সট্রিম যে একটা ফোর্স তৈরি হচ্ছিল, তাহলে ফাঁসির জন্য একবারে তুমুল ভাবে হইচই শুরু হয়ে যাবে, এক্ষুনি ফাঁসি দেওয়া হোক। একে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। একে বাঁচিয়ে রাখলে এর চেয়ে ক্ষতি আর কিছু হতে পারে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা যে মানুষটিকে নিয়ে আলোচনা করব তার নাম জুলিয়ান অ্যাসাঞ্জ। কে জুলিয়ান অ্যাসাঞ্জ? তিনি কি সাংবাদিকতার হিরো, না ভিলেন, না নিছকই একজন হ্যাকার? সারা বিশ্ব জুড়ে তিনি শোরগোল ফেলে দিয়েছিলেন এক সময়। সব থেকে বড় শক্তি বিশ্বের সেই মার্কিন সাম্রাজ্যবাদের ক্লাসিফাইড ফাইল, সামরিক ক্লাসিফাইড ফাইল, গোপনীয় ফাইল, তিনি হাজার হাজার এরকম ফাইল তিনি ফাঁস করে দিয়েছিলেন, যাতে দেখা গেছে যে কিরকম জনবিরোধী কাজ করছিল মার্কিন সরকার। পরিণতিতে যা হওয়ার তাই হয়েছে। তাকে 5 বছর ধরে প্রায় অন্ধকূপে তাকে জেলবন্দি করে রাখা হয়েছিল এবং তিনি মুক্তি পেয়েছেন গতকাল। আমরা সেই সাংবাদিকের এক আশ্চর্য জীবন কাহিনী সাধারণ মানুষকে জানাবার জন্যে আজকে আমাদের সঙ্গে পেয়েছি গৌতম বন্দ্যোপাধ্যায়কে, প্রবীণ সাংবাদিক গৌতম দা। আমাদের এই চ্যানেলে আগেও অনেকবার এসছেন, আমাদের দর্শকদের কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। আমি গৌতম দাকে প্রথমেই ধন্যবাদ জানাবো তার মূল্যবান সময় দেওয়ার জন্যে। গৌতম দা, আমি প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করব, যে জুলিয়ান অ্যাসাঞ্জ কে, যাকে নিয়ে এত বিশ্ব জুড়ে তোলপাড়? জুলিয়ান অ্যাসাঞ্জ তিনি মূলত অস্ট্রেলিয়ান সাংবাদিক, একজন সম্পাদক, এবং 2006 সালে উনি এই উইকিলিক্স তৈরি করেন। উইকিলিক্স তৈরি করে, উইকিলিক্সে এমন কিছু ছিল না, এমন কিছু লোক, তিনি ছিলেন এক্সিকিউটিভ এডিটর, কিন্তু 4-5 জন ছিল আর সঙ্গে সহযোগী। কিন্তু যেটা উনি করতে পারলেন, মানে যেটা করেছিলেন, সেটা হচ্ছে যে উইকিলিক্স সারা বিশ্বের বহু জায়গায় যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘন যেখানে যেখানে হয়েছে, সেই সমস্ত খবরগুলো, খুব ভেতরের খবর, ভেতরের সমস্ত ডকুমেন্টস যাকে বলা হয়, সেগুলো নিয়ে এসে প্রকাশ করতে শুরু। ক্লাসিফাইড, নন ক্লাসিফাইডও ছিল কিছু, বিউরোক্রেটিক, ডিপ্লোম্যাটিক বিভিন্ন ডকুমেন্টস, যেগুলো খুব সেনসিটিভ। সবচেয়ে বড় কথা, খুব সেনসিটিভ। আমি এই প্রসঙ্গে একটু দর্শকদের জানিয়ে রাখি, 2010 সালে উইকিলিক্স এই অ্যাসাঞ্জ একটা ভিডিও ফাঁস করে দেন যে কি করে ইরাকে মার্কিন মিলিটারিরা নিরীহ মানুষকে এবং সাংবাদিকদের গুলি করে মারছে। এটা খুব হইচই ফেলে। তারপরে আফগানিস্তানে কি করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তারও হাজার হাজার ফাইল তিনি ফাঁস করে দেন। জানিয়ে বিশ্বব্যাপী। এটা তো পরে, তারও আগে হয়েছে। আরো আগে যদি তুমি দেখো, তার আগে হয়েছে কেনিয়াতে পুলিশ সাংঘাতিক ভাবে মেরেছিল লোকেদের, প্রচুর লোক মারা গিয়েছিল, মানে, এবং যে ভীষণ ভাবে অত্যাচার। কিন্তু অ্যাসাঞ্জের একটা বুদ্ধি ছিল, ও কিন্তু একলা করছিল, অনেকের সঙ্গে একটা টিমওয়ার্ক তৈরি করছে। টিমওয়ার্ক মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এমনকি সানডে টাইমস এর সঙ্গে, গার্ডিয়ানের সঙ্গে, নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে এরা কিন্তু খবরগুলো ছেপেছে। তারা কিন্তু খবরগুলো ছেপেছে ওদের সঙ্গে। কেন ছেপেছে? কারণ তারা দেখেছে সমস্ত খবরগুলো যে ঠিকঠাক, তথ্যসূত্র একদম পাকা, ক্রস চেক করে, বারবার ক্রস চেক করে দেখেছে সমস্ত তথ্য ঠিক, এবং সেই জন্যই সেগুলো ছেপেছে। ভুল নেই, তথ্যে কোনো ভুল নেই, তথ্যে ভুল নেই। এবার কিন্তু এটা মানে কি, সত্যি কথা বলতে কি, উইলিয়াম অ্যাসাঞ্জের যদি কেউ পড়ে, আজকের যারা দেখে তাকে, যারা ওই জেসন বোর্নের সিনেমা দেখে, মানে ইয়েতে,
এই জেসন বোর্নের যে সমস্ত থ্রিলার যাকে বলে, সে এক্স্যাক্টলি সেই ধরনের থ্রিলার, একটা ওনার জীবনটা সেই ধরনের থ্রিলার, এর মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্ক প্রথম তো হ্যাকিং একটা আছে। অ্যাসাঞ্জকে নিয়েও একটা ডকুমেন্টারি হয়েছে, হুম ট্রাস্ট ফল বলে। যারা আমাদের হুম হুম আগ্রহী হুম দর্শকরা সেটা দেখতে পারেন, খুব হুম ইন্টারেস্টিং। হুম, হুম, ট্রাস্ট ফল, হ্যাঁ জুলিয়ান হ্যাঁ অ্যাসাঞ্জ নাম দিয়ে। হ্যাঁ, সেই মানে এক্স্যাক্টলি ওই ধরনের একটা খবর মতো, কারণ ঠিক ওই ধরনের কিন্তু খবর নিয়েই কিন্তু সিনেমা হয়েছে। হুম, এবং সেখানে যা যা মানে কুশীলব থাকা দরকার। কেন বলছি কুশীলব? কারণ এর পেছনে ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন, হুম, এই যে যে ব্যক্তির কথা বলছি, ব্যক্তি বা যার যে ব্যক্তিত্বের কথা বলছি, এই চেলসি ম্যানিং। হ্যাঁ, চেলসি ম্যানিং, তার নাম ছিল ব্র্যাডলি ম্যান। তিনি তো জন্মেছিলেন ছেলে হিসেবে, কিন্তু আদতে তো তিনি ট্রান্সজেন্ডার। ট্রান্সলেট। ট্রান্সজেন্ডার এবং এই চেলসি ম্যানিং ছিলেন আমেরিকার ইউএস মানে আর্মিতে ছিলেন সোলজার হিসেবে, চলে যাচ্ছে। সৈনিক। হুম, কিন্তু যখন বেরিয়ে আসে তারপরেই শি বিকেম আ হুইসেল ব্লোয়ার, হুম। এবং বিভিন্ন খবর ফাঁস করবার জন্য উনি মনে করলেন যে এটা করা উচিত। এভাবে ধর্মযোদ্ধা, মানবাধিকার তিনি একজন যেভাবে ধর্মযোদ্ধা হয়ে ওঠেন। মানবাধিকার, হ্যাঁ ধর্মযোদ্ধা, এবং সেইটা উনি প্রায় ওই ওই প্রচুর প্রায় 90,000 মতন সম্ভবত ফাইলস, 75,000 থেকে 90,000 ফাইলস হুম, এনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া হয়, হাতে তুলে দেন, এবং তারপরে সেগুলো আপনার প্রকাশ পেতে থাকে পরপর। এবং চেলসির অবশ্যই জেল হয়েছিল, এবং জেল হয়েছিল শুধু হ্যাঁ, মানে মানে ও তো কোর্ট ফাঁসি মার্শাল হয়ে হয়, যেত। কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল হয়েছিল, এবং বারাক ওবামা ইয়ে শেষ পর্যন্ত ওকে মাফ মাফ করেন। করেন, এবং হুম, বেরিয়ে আসে। তো যাই হোক, কিন্তু যেটা হলো, এই যে খবরগুলো দেখানো, তো এই খবরগুলো আমরা যে যেভাবে দেখানো শুরু হলো, সবচেয়ে সমস্যা হলো এই মার্কিন, যেটা আমরা যেটা বলতে চাইছি, এই যে যে ওয়ারের, আফগানিস্তান ওয়ার, আফগান ওয়ার এবং ইরাক ওয়ার, ইরাক ওয়ার। হ্যাঁ, এই হ্যাঁ ইরাক ওয়ারের, এবং এবং সেখানে যে হেলিকপ্টার থেকে সিভিলিয়ানদের গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই যে ছবি সাংঘাতিক ভাবে যখন ওই 2010-এ তুমি যেটা বলছিলে, হুম। এটা এতই বেশি প্রচারিত হলো, এত বেশি হলো, এই তখন ভিডিও কিন্তু ভাইরাল হয়ে মার্কিন, গেল তখনকার যুগেই, দশের তখন অত ইয়ে ছিল না। তখনকার হ্যাঁ, সাংঘাতিক ভাইরাল হলো, এবং তখন অত্যন্ত মানে একটা মানে যাকে বলা হয় অস্বস্তিতে পড়লো মার্কিন সরকার, ভীষণ রকমের অস্বস্তিতে পড়লো মার্কিন সরকার, এবং কি করে সেটাকে সামলাবে, কি করে বুঝে উঠতে পারছিল। কিন্তু তখন তো অ্যাসাঞ্জ তো সেখানে নেই, আমেরিকা তো নেই, উনি তো লন্ডনে আছেন। লন্ডনে আছেন তখন ওই ইকুয়েডারের এমবেসিতে গিয়ে আশ্রয় নিলেন। হুম। আশ্রয় নিলে অ্যাসাইলাম চাইলেন, হ্যাঁ, মানে এবং সেখানে অ্যাসাইলাম। দীর্ঘদিন তাকে দূতাবাসে থাকতে হলো। তবে তবে এইটা কিন্তু ওই জন্য হয়নি, এইটা হয়েছিল আরেকটা অন্য কেসে। যাই হোক, সুইডেনের কেস। সুইডেনের একটা সুইডেন। একটা সেক্স স্ক্যান্ডাল হয়েছিল, সেই কেসের জন্য তখন অ্যাসাইলাম চেয়েছিলেন, এবং মানে সেটা এটা তো আমাদের অ্যাসাইলাম দেশেও তো কিন্তু, আমাদের দেশেও কিন্তু হয়, যাকে এমনি সহজে ধরা হুম, যায় না হ্যাঁ তার বিরুদ্ধে হ্যাঁ সাধারণত হ্যাঁ, এরকম একটা কেস দিয়ে দেওয়া হয়। এই ধরনের একটা কেস দেওয়া হয়। হ্যাঁ, কেস এবং দিয়ে দেওয়া তখন সেক্স স্ক্যান্ডাল হয়ে তখন ওখানে ঢুকেছিলেন, কিন্তু তারপরে তো সেটা উঠে গেল, কিন্তু ওই প্রায় 7 বছর ওখানে থাকতে হয়েছিল। এই তারপরে যেই উঠে গেল, তখন হি ওয়াজ অ্যারেস্টেড, লন্ডনে হি ওয়াজ অ্যারেস্টেড। এবং যখন অ্যারেস্ট করা হলো লন্ডনে, তবে যেটা নিয়ে মামলাটা, আমেরিকা বারবার এক্সট্রাডিশন চাইছিল, ওকে নিয়ে যেতে চাইছিল আমেরিকাতে। আমেরিকা নিয়ে গেলে ওনার ধারণা হয়েছিল ওনাকে মেরে দেওয়া হবে, স্বাভাবিক, সেটা মেরে দেওয়ারই কথা ছিল মেরে হয়তো। দেওয়ারই কথা। হ্যাঁ। কারণ মেরে দেওয়া কেন না, কেননা যেহেতু ওকে এসপিওনাজ অ্যাক্টে ধরবে, এসপিওনাজ অ্যাক্ট মানে গুপ্তচর বৃত্তির হুম, মামলা হয়েছে, হুম, এবং সেটা প্রকাশ করা হয়েছে সব মিলিয়ে। হুম, অতএব যদি আমেরিকা নিয়ে যায়, ন্যাচারালি ওর যদি মামলা হয় তাহলে ফাঁসি হয়ে যাবে, কিংবা যাই হোক, ফাঁসি তো হয় না, ওখানে মেরে ফেলা হবে, যেভাবে হোক শাস্তিতে মৃত্যু দণ্ড দেওয়া হবে। সেইটা মামলা চলছিল লন্ডনে, এবং অবশ্য এইটা আটকেও গেল অনেকদিন, হুম। প্রায় 5 বছর জেলে ছিলেন। একটা ডিল হয়েছে বলা জেলে হয়। থাক, হ্যাঁ একটা ডিলটা পরে হয়েছে লাস্টে। হুম, ডিলটা হয়েছে এই বাইডেনের সময়। হুম, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। হুম। এবারে হয়েছে কি, ওরকে কিন্তু মাঝখানে ভীষণ রকমের ডিপ্রেশন হয়েছিল, এবং ডিপ্রেশন শুধু না, মাঝখানে সুইসাইডাল টেন্ডেন্সি হয়েছিল। টেন্ডেন্সি। দুবার সুইসাইড করতে গিয়েছিলেন, তখন ওই
সলিটারি সেল তুমি যেটা বলছো সেখানে রেখে দেওয়া হয়েছে। অন্ধকূপ, একদম অন্ধকূপে রাখা, একটা ছোট্ট একদম ঘরের অন্ধকূপ, মধ্যে তাকে রাখা। ছোট্ট ঘরের মধ্যেই, সেখানে কিচ্ছু থাকে না, সেখানে কিছু রেখে থাকবে দেওয়া না, কোনো হয়েছে। লোকের মুখ দেখতে পারবে না, কোনো কিছু পাবে না। কিচ্ছু না। হুম। তো এই যা কিন্তু তবুও যে অসুস্থ হয়ে পড়ছিল ন্যাচারালি, আলটিমেটলি একটা পিস ডিল হলো, কারণ খুব বাইডেনও খুব বিপদে পড়ছিল, কারণ আমেরিকাতেও যতই বলা হোক এই যে ওদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, হুম, ওদের যে এই কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেখানে এই ফান্ডামেন্টাল রাইট মানে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, হ্যাঁ। এটা তো ভীষণ ভাবে গুরুত্ব পায় তো আমেরিকাতে। সারা বিশ্ব জুড়ে কিন্তু অ্যাসাঞ্জের একটা অসম্ভব জনপ্রিয়তা, মানে প্রায় হিরো। হ্যাঁ, হ্যাঁ, প্রায় হিরো, মানে অনলি বিকজ অফ দ্যাট, যে ও যেটা করেছে সেটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের এবং বিশেষ করে এর অনুকূলে, এবং এটা আমেরিকাতেও সাংঘাতিক ভাবে, আমেরিকাতে না হলে হতো না, কিন্তু আমেরিকায় আমাদের এবং দেশে ট্রাম্প ট্রাম্প এই কথাটা তুলেছিল, মানে ট্রাম্প তুলেছিল, সরকারকে আশ্বস্ত ট্রাম্প বলেছে, ট্রাম্প এসে বললো আমি জিতলে আমি ওকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এটাও বলেছে। হ্যাঁ, মানে আমি এতটাই চাপ জিতলে ছিল বা বিরোধী হ্যাঁ, পক্ষ। এতটাই ছিল। হ্যাঁ, তো তখন এটা পিস ডিল হয়েছে, সেই পিস ডিলটা হয়েছে যে একটা গিলটি প্লি করেছে, বলেছে একটা গিলটি প্লি হয়েছে এটাই, যে হ্যাঁ আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু যেহেতু এতদিন শাস্তি হয়ে গেছে, এই 5 বছর শাস্তি হয়ে গেছে, এই শাস্তিটা ধরে নেওয়া হবে 62 মাস মতন, তো 5 বছর হয়ে গেছে। 5 বছর, হ্যাঁ, 5 বছর তো শাস্তি। হ্যাঁ, 5 বছরের শাস্তি তো হয়ে গেছে, অতএব ছেড়ে দেওয়া হবে, এই এই হচ্ছে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন। কিন্তু এইটা বলা হচ্ছে, এইটা কেন হবে এটা নিয়েও বিতর্ক হয়েছে, যে এই পিস হবে কেন, এটা তো জোর করে করাচ্ছে আমেরিকা, জোর করে করাচ্ছে মানে বাইডেনের মুখ রক্ষার জন্য এটা করছে, না হলে বাইডেনের পক্ষে মুখ দেখানো মুশকিল হবে আমেরিকাতে। আর বিশেষ করে যে সমস্ত রাইটিস্ট ফোর্স আছে তারা তো বলেই যাচ্ছে, দেশের যদি ভেতরের কথা এরকম ভাবে বেরিয়ে আসে, যা যা হয় আমাদের দেশে তো প্রতি মুহূর্তে আমাদের হচ্ছে, দেশেও হয়, সে প্রসঙ্গে আসবো আমাদের আমরা। ভয়ঙ্কর। তো যাই হোক, সেই জন্য ওটা হচ্ছিল, কিন্তু যাই হোক উনি ছাড়া পাবেন এবং পরিবারের সবাই খুব খুশি, যা যা হয় তার স্ত্রী বা ছেলে স্ত্রীর মেয়েদের সাথে দেখা ইন্টারভিউ আজকে বিবিসি বারবার দেখাচ্ছে। দিয়েছে, উনি উনি কথাই বলতে পারছিলেন না, মানে খুব মানে অশ্রুরুদ্ধ কণ্ঠে কথা বলছিলেন, এবং যে কিভাবে দেখা হবে এতদিন পর, ছেলে মেয়ে বাচ্চাদের বলেননি যে দুটি বাচ্চা আছে। দুটি বাচ্চা, এবং বলেননি যে ফিরছে বাবা, একটা সারপ্রাইজ বলে রেখে দিয়েছেন, কারণ যতক্ষণ না আসছে, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ এবং বলতে পারছে না। অস্ট্রেলিয়ার সরকার ভীষণভাবে পাশে দাঁড়িয়েছে। ভীষণ দাঁড়িয়েছে, শুধু না, ওই প্রেসার ক্রিয়েট করেছে আমেরিকার উপর ভীষণ ভাবে, এই এটা একটা খুব বড় এক্সট্রাডিশন ঘটনা, যাতে, এইটা ভীষণ বড় কথা, এইটা অত খুব বড় একটা শক্তির বিরুদ্ধে তারা। হ্যাঁ, হ্যাঁ, অত বড় আসল, তবে এটা আমি অস্ট্রেলিয়া সরকারকে তাও মানছি, অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে সেরকম ভাবে ওদের দেশের সংবাদপত্র কিছু বিশেষ লেখাটেখা হয়নি এখনো, হলে কি ওরা করবে আই ডু নট নো, কিন্তু কারণ সব একটা জায়গাতে ইয়ে আছে যে ওরা কিন্তু একটা সাংবাদিকতার জন্য অ্যাসাঞ্জকে একটা পিস মেডেল অ্যাওয়ার্ড দিয়েছিল, সিডনি পিস মেডেল অ্যাওয়ার্ড বলে। সে তো তোমার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগে পেয়েছে, ও তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে খুব বড় প্রাইজ পেয়েছিল অ্যাসান, খুব বড় রকমের পুরস্কার পেয়েছিল, সারা পৃথিবীতে এই বিশ্বের অনেক জায়গা থেকেই পুরস্কার পেয়েছেন, এত বড় একটা খুবই কাজ। হ্যাঁ, অনেক অনেক বড় কাজ করেছে বলে সবাই মনে করে। সেই পুরস্কার যেমন পেয়েছেন, তেমন পাশাপাশি তার শাস্তি, মানে ভালো কাজের শাস্তি, পুরস্কারের যেমন, হ্যাঁ, তার জন্য যে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, এটা তো একটা খুব প্রচন্ড সাংঘাতিক অদ্ভুত আশ্চর্য কাহিনী। হ্যাঁ, কাহিনী মানে দেখো এইটা, মানে সব জায়গাতে এরকম একটা চলছে কিরকম, আমি কিন্তু শুধু এখানে বলছি না, সমস্ত দেশে, এই যে ইকুয়েডরের কথা তুমি যদি বলো, এমনকি এই যে ইকুয়েডর তো ওনাকে তো আশ্রয় দিয়েছে, অ্যাসাইলামে দেখেছে, ইকুয়েডরও কিন্তু হয়েছিল 2010-11 সাল নাগাদ, রাফাল কোরিয়া ছিল যখন প্রেসিডেন্ট, ওই দেশের সংবাদপত্রকে কিন্তু একদম আটকে দিয়েছিল, কিছুতেই লিখতে দিত না, মানে আমি বলছি কিরকম, যে এই যে আমরা যে কোনো শাসক, যেটা আমি দেখতে পাচ্ছি গত কি 2 দশকে প্রায় আর কি, এমন একটা ফোর্স তৈরি হচ্ছে যে তারা কিছুতেই কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারছে না, এইটা খুব মারাত্মক, এইটা আমি দেখতে পাচ্ছি। তবে যাই হোক, এখানে অবশ্য সেটা হয়নি, এখানে অন্তত অ্যাসাঞ্জ বেঁচে আছে, এবং ভবিষ্যতে
এইটুকু বলা যাবে যে এই একজন মানবাধিকার কর্মী যাকে বলা হয় তিনি বেঁচে থাকলেন, বা এই মানবাধিকারই বলবো, কেননা শুধু তো সাংবাদিক বললে ওনাকে হবে না, তার চেয়েও আরো বড় বড় হিসেবে এটা ওনাকে দেখা আমাদের উচিত। সাংবাদিকদের কাছে, আমাদের সারা পৃথিবীর সাংবাদিকদের কাছে তো আজকে সত্যিই একটা আনন্দের দিন। হুম, সেটা আমি হুম, আপনাকে নিশ্চয়। মানে বলছিলাম যে হ্যাঁ, একটা যে যারা নিশ্চয় নিশ্চয়। যারা ফ্রি ট্রুথকে ফ্রি করতে চায়, যারা সত্যকে যারা মুক্ত বা- এই প্রকাশ করতে এই চায়। যে কথা, এই যে কথা বলা, এই যে বাক স্বাধীনতা হুম, আর মত প্রকাশের স্বাধীনতা, হুম, এইটা এইটা খুবই বিতর্ক অনেক জায়গা আছে যে কত দূর আমি তার তার এইটার সীমারেখা কোথায়। এখন এই সীমারেখা বলে তো কোনো নির্দিষ্টভাবে সীমারেখা ঠিক। করে দেওয়া যায় না। আমি একটা দেশ যদি হয়, আজকে ইসরায়েলের কথা যদি তুমি বলো প্রাসঙ্গিক ভাবে হুম, বলে বোঝায় ইসরায়েলে, হুম, ইসরায়েলের মধ্যে যে ভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে সাংঘাতিক একটা হুম, বিদ্রোহ, যাকে বলা হয় বিক্ষোভও বলছি না, একটা বিদ্রোহের আকার নিতে চলেছে, নেতানিয়াহুকে ছাড়বে না সেটা অন্য জিনিস। হুম, এইটা তো হচ্ছে, এটা হচ্ছে কেন? কারণ দেশের মানুষও চায় না হুম। যে আমি সমস্ত সময় হত্যা লীলা চালিয়ে যাব, বা আমি অত্যাচার চালিয়ে যাব। গৌতম দা, এটা 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 একটা এটা একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম। এই সাধারণ মানুষ একজন সাংবাদিকের পেছনে এই রকম ভাবে দাঁড়িয়ে যাওয়া, যার জন্য একটা এত প্রবল প্রতাপশালী সরকার, মানে বিশ্বের সব হুম, থেকে ক্ষমতাশালী সরকার, হুম, শেষ পর্যন্ত একটা হুম, ডিলে যেতে বাধ্য, ডিলে যেতে হুম, বাধ্য, যে হ্যাঁ। কোনো মতে একটু মুখ রক্ষা করে দিয়ে তাকে ছেড়ে দেওয়া। তো এই রকম সাধারণ মানুষের যে দাঁড়িয়ে যাওয়া, এর কি হুম। মনে হয় যে এর কোনো ইম্প্যাক্ট আমাদের দেশেও পড়বে? আমাদের দেশেও তো বারবার এই আক্রমণটা হচ্ছে। সাধারণ মানুষ সাংবাদিকতার স্বার্থে সত্য কথা বলার জন্য তাদের কোনো সাংবাদিকের উপর জন্য তারা কি দাঁড়িয়ে যাবে পাশে, সাধারণ মানুষ? আমাদের দেশের গণতন্ত্রটা, আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি, এই গণতন্ত্রটা না আমরা একটু সহজে পেয়ে গিয়েছি, আমরা লড়াই করে পেতে হয়নি। আমাদের মনে হয়েছে গণতন্ত্রটা বোধহয় হাতের মোয়ার মতন চলে এসেছে। আসলে যারা আমাদের এনেছিলেন যখন স্বাধীনতার পরে, আমরা যতই খারাপ বলি, এই যে ব্রিটিশ কলোনি যারা যখন ছাড়লো, তখন এই যে ডেমোক্রেসিটা আমরা গ্রহণ করলাম, যারা ছিলেন, হুম, যারা যারা আমি তাদের যে রাষ্ট্রনায়কদের কথা বলি, হুম, তারা যেভাবে এটা গ্রহণ করে সেটা শুরু করলেন, আমাদের মনে হলো এটাই হবার ছিল, এটাই কাম্য ছিল। এটা তো নাও হতে পারত, সেই দিনই তো একটা অটোক্র্যাটিক রুল হতে পারত। তখন তো আমরা বুঝতে পারতাম কাকে বলা হয় অটোক্রেসি, হুম। আমাদের সেটা বুঝতে হয়নি। কিন্তু এটা জরুরি একটা অবস্থার সময়ও তো আমাদের সাংবাদিকরা আমাদের বাংলাতেই আছেন। সাংঘাতিক ব্যাপার। তারা হ্যাঁ, জেলে গেছেন। গৌর সাংঘাতিক। কিশোর ঘোষ, আপনি আপনি খুব ক্লোজ ছিলেন গৌর বাবুর। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, গৌর কিশোর ঘোষ, শুধু বরুণ সেনগুপ্ত, তারা জেলে গেছেন, তারা প্রতিবাদ করেছেন। তো এখন প্রতিবাদ কি শুরু সেই করেছেন না। গৌর কিশোরকে আমি একটা প্রসঙ্গত কথা বলি, গৌর কিশোরকে যখন বলা হলো যে আপনি এসব লিখেছেন, তখন বললেন হ্যাঁ আমি লিখেছি। তো আপনি এরকম কি লিখবেন? তখন বললো হ্যাঁ আমি লিখবো, জেল আমাকে ধর্মপত্র যদি জেল দেন তো জেলে যাব, আবার ফিরে এসে আবার লিখবো। তো হ্যাঁ, এইটাই লিখবো, এই যেটা মেরুদণ্ড লিখেছি হয়, এটাই লিখবো। মেরুদণ্ড হয়, হ্যাঁ। হ্যাঁ, এইটা তুমি যেটা বলছো, এটা খুব কঠিন। এবং আজকের দিনে আমাদের সরীসৃপের মতন হয়ে গিয়েছি অনেকখানি। তবে একই সঙ্গে কিন্তু একটা ভালো দিকও আছে, আমি লক্ষ্য করলাম। আমাদেরও তো প্রায় একনায়কতন্ত্রে আমরা পর্যবসিত হচ্ছিলাম কিছুদিন হলে। প্রথমত গণতন্ত্রের যে জয় হলো খানিকটা, যে আমরা খানিকটা আটকে গেল, আটকে তো গেলই খানিকটা। হুম, যেহাতে কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে চলছিল, কেন্দ্রে বিজেপি সরকার চলছিল এবং এখানেও তৃণমূল সরকার যেটা চলছিল, হুম, আমি বিরাট কিছু পার্থক্য দেখি না। ঠিক। অটোক্রেটিক যে ফাংশনিং, দ্য ওয়ে অফ ফাংশনিং, যে অটোক্রেসিটা, সেটার স্ট্রিক অফ অটোক্রেসি আমি দু জায়গাতেই দেখেছি। তবে এখানে কম, ওখানে অনেক বেশি। আর এখানে আরেকটা জিনিস কম ছিল, ডিভিসিভনেসটা কম ছিল, বিভাজন নীতিটা কম ছিল, ওখানে সেটাও ছিল। হুম। কাজেই যা যা এলিমেন্ট অফ মানে অটোক্রেসি আমি কি সেগুলো বলবো, আমি আমি কি দেখতে লিখবো, সেটা শাসক ঠিক করে দেবে। ঠিক করে শাসকের দেবে, বাইরে এবং যা বল, হ্যাঁ ও যা বলবে আমাকে তাই লিখতে হবে। তাই লিখতে হবে। এই যে এই যে সাংঘাতিক কথাটা, এটা তো আমাদের সংবিধানের মূলগত ভাবে বিরোধ করা। হুম, সংবিধানের মূলগত এই 19(1)(a) আমি যদি বলি, এই যে ফান্ডামেন্টাল রাইট, সেখানে তো এই কথাটা বলা নেই। ঠিক। তবে আমেরিকাতে এই জন্য কিন্তু এইটা কিন্তু এই আমাদের কিন্তু আমরা সবাই জানি যেভাবে ইউএপিএ লাগু হয়েছে,
কথায় কথায় রাষ্ট্রদ্রোহিতার কথা এনে জেলে ভরে দেওয়া হয়েছে, উইদাউট বেল, নন বেলেবল সেকশনে। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে। সবই তো হয়েছে, কি হয়নি? কিন্তু আলটিমেটলি আমি যদি বলি সোশ্যাল মিডিয়া একটা ভীষণ বড় একটা কাজ করেছে এই সময়টা, এটা আমি দেখেছি। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া কিছু কিছু আছে, নিশ্চয় আছে, কিছু কিছু আছে, বেশিরভাগই নয়, কিন্তু কিছু কিছু আছে, আমি এটা মানব। কিন্তু আলটিমেটলি এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর সাংবাদিক আমরা দেখলাম, যারা একবারে যাকে বলা হয় মাথা উঁচু করে লিখতে শুরু করলেন, বলতে শুরু করলেন। এটার একটা ভীষণ ইম্প্যাক্ট হলো সাধারণ মানুষের। এটার কি মনে হয় আপনার যে এর পেছনে তো একটা আদর্শবোধ তো আছেই, তার পাশাপাশি একটা জিনিস কি, যে পুঁজির থেকে তারা বেরিয়ে এলো, স্বাধীন সাংবাদিকতা তার, হ্যাঁ, একটা পুঁজির কোনো ইয়ে নেই এখানে, বড় কর্পোরেট ইনভেস্টমেন্ট নেই। হ্যাঁ, আমি আপনি আমরা ছোট্ট একটা পরিকাঠামো নিয়ে কথা বলতে পারি আমাদের, সেটাও কি একটা, হ্যাঁ, সেটাও কি একটা কারণ? এখন দেখো, তুমি যেটা বলছো এটা, এই পুঁজি মানে যদি কেউ পুঁজি বিনিয়োগ করে, কেউ কেউ যদি ইনভেস্ট করে, ইনভেস্ট করলে তার একটাই জিনিস চায়, রিটার্ন চায়। তো ব্যবসা চায়, রিটার্ন চাইলে কিভাবে চাইবে সেটা তো কন্ডিশনটা সে ইম্পোজ করে, সেই বলে দেয় এই শর্তে আমার চাই। তুমি যদি পুঁজিতে বিশ্বাস করো, পুঁজি তো লাগে, আমাদেরও তো খরচ হয় না তো তা নয়, হয়। এবার সেই খরচাটা আমরা কি করি, আমরা মেনে নিই, ঠিক আছে এই খরচাটা হবে জীবনে। আমরা অনেক সময় পকেট থেকেই, হ্যাঁ, পকেট থেকে দিয়ে চালিয়ে দিই। হ্যাঁ, দিচ্ছি। কিন্তু আমরা মনে করছি আমাদের কথাটা বলা দরকার, আমরা মনে করছি এই কথাটা লোককে জানানো দরকার। যদি 5টা লোকও শোনেন, 10 জনও শোনেন, তাহলে একটা কমিউনিটি তৈরি হয়, এটা আমরা চাইছি। এবং এই যে পুঁজির কথা বললে, যবে থেকে কর্পোরেট পুঁজি এই সংবাদ মাধ্যমে এসেছে, তবে থেকেই তো এই সাংঘাতিক সর্বনাশটা শুরু হয়েছে ভারতবর্ষে। এটা আগে ছিল না। আগে তো মিডিয়া ব্যবসা শুধু মিডিয়ার মধ্যেই ছিল, মিডিয়ার ব্যবসাটা তো চলতো এভাবেই। এখন তো যারা অন্য পুঁজির মানে অন্য ব্যবসা করে, সে আদানি হোক আম্বানি হোক, তারাই আমাদের দেশের সব সংবাদ মানে মাধ্যমের মালিক প্রায়, তাদের মতো। তাছাড়া ডাইরেক্টলি পলিটিক্যাল পিপুলরা আছে, পলিটিক্যাল পিপুলরা নিজেরাই আছে। এমনকি এই মানে যখনই অপোজিশন কিছু হবে, তখন তার বিরুদ্ধে আরেকটা পলিটিক্যাল পার্টি যে স্ট্রং, সে তার নিজস্ব লোক দিয়ে ইনভেস্ট করাবে, তাদের টাকা আছে, তাদের ক্ষমতা আছে, দে ক্যান ইনভেস্ট। তুমি বিজ্ঞাপনও পাবে না, কারণ তোমাকে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। এইখানে দাঁড়িয়ে যে এই যে প্রতিস্পর্ধী যে সাংবাদিকরা, সে ওখানে জুলিয়ান অ্যাসাঞ্জ হোক বা আমাদের এখানে যারা ধুবরাঠি, রবিশ কুমারের মতো অনেক সাংবাদিক যারা কাজ করছেন, শাসক দলের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, তাদের পাশে জনগণ কতটা আছে? জুলিয়ান অ্যাসাঞ্জ যেভাবে ইয়ে হলো, তাকে সেটা কি সেরকম তারা কি পাবেন সেই সাপোর্টটা? প্রথমত হচ্ছে জুলিয়াস অ্যাসাঞ্জ, তুমি যেটা জুলিয়ান অ্যাসাঞ্জ বলছো, এই সাপোর্টটা প্রথম দিকে পায়নি একেবারে। যদি এইরকমই পেতো, অতখানি যদি হতো, তাহলে অনেকদিন আগে ছাড়া পেয়ে যেত, সেটা পাননি, নাম্বার 1। 2 নম্বর, আমেরিকাতে এখনো পর্যন্ত যারা প্রচুর লোক আছে যারা মনে করছে এটা বাইডেনের ভুল হলো, এটা ঠিক হয়নি। কাজে সংবাদপত্রে যারা কাজ করেন, সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, আমরা যারা কাজ করি, আমাদের এটা ধরেই নিতে হবে, ইট ইজ এ নেভার এন্ডিং ওয়ার। এই যুদ্ধটা থামার নয়, এই যুদ্ধটা জেতার নয়, এই যুদ্ধটা করে যাওয়ার লড়াই। আমি তো এইটুকু বুঝি আমি জীবনে, এই যুদ্ধটা কোনো জেতবার লড়াই নয়, এই যুদ্ধটা করেই যেতে হয় আমাদের। এবারে তাহলে লাভ কি আছে? লাভ আছে এটাই যে সত্যকে সবার সামনে নিয়ে আসা যায়, সত্যকে সবার সামনে উপস্থাপিত করা যায়। এর চেয়ে বড় লাভ আর জীবনে কি থাকে? এর চেয়ে বড় লাভ কি থাকে নাকি? কিছু থাকে না। আজকে হয় না, আজ থেকে 5 বছর পর, 10 বছর পর সেই সত্যের প্রকাশটা লোকের কাছে যায়। এটা আমি দেখেছি। এই যে এতদিন ধরে লড়াই করেছে যারা, তুমি যাদের নাম বললে, তাছাড়াও অনেকেই আছেন করেছেন বলেই তো আজকে এই অবস্থাটা হলো। না হলে তুমি দেখো না যে অপোজিশন যা যা করছিল, কটা মেইন স্ট্রিম মিডিয়া সেগুলোকে কভার করেছে? একদমই করেন, কার্যত বয়কট, কিন্তু তাতে বয়কট করে।
এত বড় ওই, ভারত জোড়ো যাত্রা হয়েছে, কোনো একটা মেইন স্ট্রিম মিডিয়াতে, পেজ ওয়ানে, সংবাদপত্র নয়, টেলিভিশনেও কোনো জায়গায় আলোচনাই হয়নি। আলোচনা, আমি আলোচনা করতেও দেখিনি। কৃষক আন্দোলন নিয়ে দেখিনি। আলোচনা। হ্যাঁ, এই যে কৃষক আন্দোলন নিয়ে কোথায় আলোচনা হয়েছে সেভাবে? হয়নি, আমি দেখেছি। এখনো হয় না। এই যে দলিতদের উপরে যে অত্যাচার কোথায় হয়েছে? হয় না। মহিলাদের উপরে অত্যাচার হয় না, সেইভাবে হয় না, নিরপেক্ষভাবে হয় না। তার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে করা হয়, সেটা আমি বলছি না। তো কাজেই এটার মূল্য তো অবশ্যই আছে, এবং মানুষের মনের মধ্যে কাজ করে। এই গণতন্ত্র যেটা বললাম না, এই গণতন্ত্রটা কোথাও একটা, কোথায় একটা গণতান্ত্রিক, এই গণতন্ত্রের স্রোত একটা রক্তের মধ্যে কোথাও ঢুকে গিয়েছে বলে আমরা একটু বেঁচে গিয়েছি বলে মনে হয় এখনো পর্যন্ত। সময় প্রায় শেষ হয়ে এসেছে গৌতম দা, আমি একটা শেষ প্রশ্নে যাব আপনার কাছে। সেটা হচ্ছে আমাদের এখানেও যেমন যখন কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে বা সরকারের কোনো গোপন খবর বা এমনি তাদের কোনো জনবিরোধী নীতির সমালোচনা করে, তখন তাকে দাগিয়ে দেওয়া হয়, কখনো পাকিস্তানি বলে, কখনো চীনা বলে। হ্যাঁ, তো ঠিক একই কাণ্ডটা করা হয়েছিল অ্যাসাঞ্জের ক্ষেত্রেও। অ্যাসাঞ্জকে বলা হয়েছিল যে রাশিয়ার, তার সোর্স হচ্ছে রাশিয়ান, রাশিয়া থেকে তিনি ইয়ে করছে, যে হ্যাঁ, অ্যাসাঞ্জকে হ্যাঁ, পরে রাশিয়ান, পরে ইয়েস। বলতে হয়েছিল, যে স্টেটমেন্ট দিয়ে বলতে হুম, হয়েছিল যে আমার সোর্স হুম, রাশিয়া নয়, আমার হুম, সোর্স রাশিয়া। পরে দেখা গেল তার সোর্স কি, হুম, জানাই গেল। আমাদের হুম, এখানেও ঠিক একই রকম ভাবে তাকে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে। হুম, এটা কিন্তু বারবারই হয়েছে আমাদের এখানে প্রতিটা সাংবাদিকের ক্ষেত্রে। আপনি প্রবীর পুরকায়স্থকে জেলে যাওয়ার ঘটনা হুম, এই প্রসঙ্গে, হুম, তাকে তো একদম বিদেশিদের দালাল থেকে আরম্ভ করে সব হুম, রকম চীনের দালালও বলা হুম, হয়েছে। তো হুম, এই রকম পরিস্থিতি আমাদের দেশে যদি এরকম অ্যাসাঞ্জ থাকতেন, তো তাহলে হুম। আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের এই সরকারের যারা অন্ধ সমর্থক, তারা কি প্রতিক্রিয়া দেখাতো? একটু কাল্পনিক প্রশ্ন, তবুও আপনার কি মনে হয় যদি অ্যাসাঞ্জকে তারা কি বলতো? দেখো, আমাদের দেশে যেভাবে এই যে এক্সট্রিম যে একটা ফোর্স তৈরি হচ্ছিল, তাহলে ফাঁসির জন্য একবারে তুমুল ভাবে হইচই শুরু হয়ে যেত, যে এক্ষুনি ফাঁসি দেওয়া হোক। আচ্ছা। একে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। একে বাঁচিয়ে রাখলে এর চেয়ে ক্ষতি আর কিছু হতে পারে না। হুম, এই তো উঠতো। বলছি তো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে বলা হচ্ছে ঠিক করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বলছে ঠিক করা হয়েছে, হুম, মার কুপিয়ে মেরে ফেলা হচ্ছে বলছে ঠিক করা হয়েছে। আর কি বলা হবে এরপরে? এইটাই বলা হতো। এবং এটা বলা হতো শুধু না, এটা শুরু হয়ে যাচ্ছিল। আমরা মানে কি বলা হয়, এটা এটা একটা মানে এক চুলের জন্য বেঁচে গিয়েছি আচ্ছা, হয়তো, আমার ধারণা হয়তো। ঠিক। হ্যাঁ, একদম এক চুলের জন্য বেঁচেছি, না হলে একদম এটাই হতো। একটা ভয়ঙ্কর একটা ফাসিস্ট ফোর্সের মধ্যে কাজকর্ম চলা শুরু হয়ে গিয়েছে। তবে আবার বলছি, এটা এটা একটা যে কোনো কারণে আমার মনে হচ্ছে কোথাও একটা গণতন্ত্রের একটা জয় সূচিত হয় কোনো জায়গায়। তবে এই যে সংবাদ মাধ্যমের ক্ষমতা, সংবাদ মাধ্যমের মানে সত্য প্রকাশে যদি আমরা জোর দেখাতে পারি, তাহলে কিন্তু শাসকরা যা ইচ্ছে তাই সব সময় করতে পারে। তাকেও সংযত হয়ে চলতে হয়। এই শিক্ষাটা কিন্তু আমার মনে হয় শাসক দল শাসক দলের, হ্যাঁ। পেয়েছে, আমার মনে হ্যাঁ, হয়। আমরা অসম্ভব একটা ভালো আলোচনা শুনলাম। ধন্যবাদ আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে। আমরা আশা করছি যে এরকম আরো অদ্ভুত সমস্ত চরিত্রের কথা আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারবো। আগামী দিনেও গৌতম দাকে আপনার সঙ্গে পাবো, এবং আপনারাও সঙ্গে থাকবেন। আপনাদের যা এই সম্পর্কে আপনার যদি যা মনে আসছে সেই মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আরো কিছু যদি আপনাদের মনে হয় যে এরকম কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছে আছে, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের কৌতূহল মেটানোর জন্য। ধন্যবাদ।